কি গো, এত বৃষ্টি হচ্ছে, কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে যেন বাড়ি ঘর সবকিছু ভেঙে পড়ে যাবে। ধান তোলার সময়ও হয়ে এসেছিল, পেকেও গেছিল। ভাবলাম কাল থেকে ধান কাটবো, আর আজ সকাল থেকে যা বৃষ্টি আর সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে, মনে হচ্ছে এই বৃষ্টি তো বৃষ্টি নয় গো, যেন পৃথিবী ধ্বংসলীলায় মেতে উঠেছে। হরিপুর গ্রামের অধিকাংশ লোকেরাই কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করেন। সময়টা গ্রীষ্মকাল হলেও হঠাৎ আজ সকালবেলা থেকে আকাশে কালো মেঘ জমে চারিদিক পুরো অন্ধকারে ঢেকে গেছে। তারপরেই এমন বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে এত পরিমাণে বজ্রপাত হচ্ছে, যার কারণে বাড়ি থেকে কেউ বেরোতেই পারছে না। ঠিক সেই সময় ঘরের ভেতর বসে আছে জমিদার হরিশচন্দ্র বর্মন। এ কি বিপদ হলো রে রামু? এই রামু, তাড়াতাড়ি এদিকে আয় তো। কিছুক্ষণ পর রামু ঘরে আসে। বলুন হুজুর। বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে ব্যবসার বড় সড়ো ক্ষতি হয়ে গেল। যাকগে, একটু গরম গরম চা করে নিয়ে আয়, মাথাটা বড্ড ধরেছে। আর বলবেন না হুজুর, এই কয়েক ঘন্টায় বৃষ্টিতে আশেপাশে সমস্ত খালবিল পুরো ভরে গেছে। চারিদিকে পুরো জলের থই থই কাণ্ড। পুকুরের সব মাছ মনে হয় বেরিয়ে গেল। যা ঝড় বৃষ্টি হচ্ছে, কি আর করা যাবে? তবুও তো ভালো হলো, এই কয় মাস ঝড় বৃষ্টি না হয়ে যা হয়েছিল, চারিদিক তো শুকিয়ে পুরো খনখন হয়ে গেছিল। আমি যাই বাবু, চা করে আনি। এমন সময় হঠাৎ ঘরের বাইরে এক বড় গাছ মরমর করে ভেঙে পড়ে। আর সেই শব্দ শুনে জমিদার ও রামু দুজনেই বেরিয়ে আসে ঘরের বাইরে। তাদের দুজনের মুখে ভয়ের ছাপ। কিন্তু এই ভয়ের কারণ শুধু এই ঝড় বৃষ্টি নয়, এই ভয়ের পেছনে রয়েছে অন্য আর এক কারণ। ঠিক আছে, চলুন তবে আসল ভয়ের কারণটি দেখেই আসা যাক। আজ থেকে প্রায় কয়েক মাস আগে গ্রামের এই মন্দিরের দেখাশোনা করত এই গ্রামেরই এক মেয়ে, রীতা। সে এই মন্দিরের পরিচারিকার কাজ করত। কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যাবেলা গ্রামের কিছু লোক ও জমিদার মন্দিরের সামনে রীতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। না বাবু, না, আমি কিছু করিনি, সত্যি বলছি, আমি চুরি করিনি বাবু, চুরি করিনি। আমি আগেই বলেছি, ও একটা ডাইনি। ও মন্দিরের দেবতার মূর্তি চুরি করেছে, তার সাথে ও তন্ত্র মন্ত্রও করে। তাই তো দেখো, মন্দিরের চারিদিকে কেমন লেবু লঙ্কা সিঁদুর হলুদ ছড়ানো, আর সেই মূর্তি এই চুরি করেছে। না বাবু, না না, শুনুন, আমি সত্যি বলছি বাবু, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আমার মনে হয় ওই মেয়েটার জন্যই এই গ্রামে এত অসুবিধা হচ্ছে। বৃষ্টিও হয় না, বাচ্চা ছেলেরাও এত অসুস্থ হয়ে যাচ্ছে। এই মেয়েটা সত্যি একটা ডাইনি। মন্দিরের কাছে উপস্থিত থাকা জনগণের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। এমন সময় উত্তেজিত জনতার মধ্যে থাকা এক মহিলা বলে, তুই চুরি করেছিস, তোকে আমরা ছাড়বো না রে ডাইনি। রীতা কান্না করে করে বলতে থাকে যে সে কিচ্ছু করেনি, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। এই তোমরা সবাই থামো। এই রীতা, তুই চলে যা, চলে যা তুই এখান থেকে। তোমরা ওকে ছেড়ে দাও, এই গ্রামে আমরা ওকে আর থাকতে দেব না। ডাইনি কোথাকার, চলে যা। জমিদারের কথায় তাকে সকলে গ্রাম থেকে দূর করে তাড়িয়ে দেয়।
রীতাও সেখান থেকে লজ্জায় মাথা নিচু করে গ্রাম থেকে বেরিয়ে যায়। চলতে চলতে সে গ্রামের শেষে পুরনো একটা তেঁতুল গাছের তলায় বসে বসে কান্না করতে থাকে। আমি তো কিছু করিনি, তবু আমাকে কেন এত কষ্ট সহ্য করতে হবে? ডাইনি অপবাদ নিয়ে কোথায় যাব? গ্রামের লোকেরা আমাকে ছাড়বে না। তার থেকে বরং এই গাছে পরের দিন সকালবেলা জমিদার বাবুর বাড়িতে রামু দৌড়ে আসে। বাবু, ও বাবু! রামুর ডাকে জমিদার বাবু বাইরে আসেন। কি হয়েছে রে? এত সাত সকালে চেঁচাচ্ছিস কেন? শিগগিরই চলুন বাবু, ওই তেঁতুল গাছের কাছে ওই রীতা ওখানে গলায় দড়ি দিয়েছে। এ শুনে জমিদার বাবু চমকে ওঠে। বলিস কি? চল দেখি। এরপরে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা সেই তেঁতুল গাছের তলায় এসে দাঁড়ায়। ততক্ষণে গ্রামের অনেকেই সেখানে এসে দাঁড়িয়ে আছে। এরপরে সে লক্ষ্য করে সত্যিই রীতার মৃতদেহ গাছের ডালে ঝুলছে। সে মনে মনে ভাবে, যাক, কাজটা ভালোই মিটে গেছে। কি সর্বনেশে কাণ্ড গো! গলায় দড়ি দিল শেষ পর্যন্ত। ভালোই হয়েছে, ডাইনি বিদায় হয়েছে। এবার আমাদের গ্রামে ভালো দিন ফিরে আসবে। তাজা হয়ে গেছে। চলো সকলে চলো, ঘরে কাজ আছে তো নাকি? মরে গিয়েও আমাদের ঘাড়ে কাজ দিয়ে গেল। ওই সৎকার তো আমাদেরকেই করতে হবে। যাগ্গে রামু, তুই কিছু লোক জড়ো করে সৎকারটা করে ঘরে আয়। এই হচ্ছে সেই আসল ভয়ের কারণ। সবাই ভেবেছিল রীতা চলে যাওয়ার পর হয়তো তারা শান্তি পাবে, কিন্তু শান্তি তো দূরের কথা। সন্ধ্যের পরে ভয়ে কেউ ঠিক করে বাড়ির বাইরেই বেরোতে পারে না। অনেকেই নাকি রীতার আত্মাকে দেখেছে। তাদের নাকি সে সেই তেঁতুল গাছের কাছে ডেকেছিল। এরপর জমিদার ও রামু ঘরের ভেতরে প্রবেশ করে, আর অন্যদিকে কমলা ও রঞ্জন ঘরে বসে আছে। ঝড় বৃষ্টি এখনো ওই একই রকম হচ্ছে। প্রায় 4 মাস পর বৃষ্টি, কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে চারিদিকে ধ্বংস হয়ে যাবে। তা যা বলেছ, কি আর করা যাবে? চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারা দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা জমিদার বাবু ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং আশপাশটা দেখে চমকে ওঠে। রামুকে ডাক দেয়। রামু, আয় রামু, একবার এদিকে আয় তো। জমিদার বাবুর ডাকে রামু সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। সেও আশপাশটা দেখে চমকে ওঠে। আচ্ছা, কাল রাতে এই গাছটা ভেঙে পড়েছিল না? তুই দেখেছিলি? কি যে বলেন বাবু, দেখবো না? আমিও তো আপনার সঙ্গেই ছিলাম। আর এ আবার কেমন কাণ্ড? কাল রাতে এত ঝড় বৃষ্টি, আর আশেপাশে কোথাও একটু জলও নেই। মাটি একেবারে শুকিয়ে খটখট করছে। কি যে হচ্ছে বাবু এই গ্রামে! জমিদার এসব ব্যাপার নিয়ে খুব চিন্তিত। না, আর পারা যাচ্ছে না।
এর কিছু একটা সমাধান বের করতেই হবে। তুই এক কাজ কর, গ্রামের সবাইকে বটতলায় এক্ষুনি আসতে বল, আমিও যাচ্ছি। ঠিক আছে বাবু। এই বলে রামু বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর গ্রামের বটতলায় বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে, সঙ্গে জমিদার বাবুও আছেন। সকলেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাবু, আপনি কিছু বলুন। সারা রাত ধরে এত ঝড় বৃষ্টি হলো, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারদিকে একদম খটখটে শুকনো, কোথাও এক ফোঁটা জলও নেই। ওর জন্যই তো সবাইকে এখানে ডেকেছি। আমিও কিছুই বুঝতে পারছি না। আমার যা মনে হয় গ্রাম থেকে রীতা হয়তো চলে গেছে, তবে ওর আত্মা ডাইনি হয়ে ফিরে এসেছে। হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে। আবার কোনো বিপদ আসবে নাকি কি জানি। ভাবলেই তো ভয় হয়। ভাবলাম কোথায় সুখের মুখ দেখব, এসব যে আবার কি শুরু হলো কে জানে। তোরা একদম চিন্তা করিস না। আজই আমি পাশের গ্রামে যাচ্ছি, আর সেখান থেকে এক ভালো মাপের তান্ত্রিককে নিয়ে আসব। হ্যাঁ জমিদার বাবু, তাই করেন। তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এরপরে সেই দিন রাত্রেবেলায় ঘরের ভেতর বসে আছে রামু। জমিদার বাবু আজ ফিরবেন না, তিনি এটা আগেই বলে গিয়েছিলেন। হঠাৎ সে বাড়ির বাইরে এক মহিলার কণ্ঠ শুনতে পায়। কেউ আছো ভেতরে? একটু বাইরে বেরিয়ে আসো। এত রাতে আবার কে এলো? জমিদার বাবু তো বাড়িতে নেই। কি জানি, বাবুর সাথে কোনো দরকার আছে মনে হয়। দেখি তো। রামু উঠে বাইরে এসে দেখে এক মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। রামু একটু অবাক হয় আর বলে, কি হয়েছে? কাকে চাই? জমিদার বাবু কিন্তু বাড়িতে নেই। হঠাৎ করে মহিলাটি তার দিকে ফিরে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, জমিদারের সাথে পরে হিসাব হবে। এখন তো তোকে চাই। তোর কাঁচা রক্ত মাংস আমি খেতে চাই, খেতে চাই। রামু দেখে এ কোনো মহিলা নয়, এ এক বীভৎস নারী মূর্তি। তার চোখ দুটো পুরো সাদা, চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে। এ দেখে রামু প্রচন্ড ভয় পায়। কে 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 তুই? চিনতে পারছিস আমায়? আমি সেই ডাইনি যাকে তোরা ডাইনি অপবাদে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলিস। কে কে রীতা? কিন্তু কিন্তু তুই তো। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি, কিন্তু মনে মনে আমি প্রস্তুত নিয়ে নিয়েছিলাম আমি এই অপবাদের প্রতিশোধ নেব প্রতিশোধ। কিন্তু আমি তো কিছু করিনি। কিছু করিসনি না? কিছু করিসনি? ওটাই তো সব সব জেনেও তোরা কিচ্ছুটি করিসনি। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি সেই দিনও ঠিক এইভাবেই বলেছিলাম। এই বলে সেই ডাইনি রামুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দেয়। কাউকে ছাড়বো না, কাউকে না। বিনা অপরাধে আমি যা শাস্তি পেয়েছি, এই গ্রামটাকে পুরো ধ্বংস করে দেব। দেখ দেখ এবার আমি কি কি করতে পারি। আমি ডাইনি, আমি ডাইনি। তার এই হাসির আওয়াজ গোটা গ্রামের লোকজন শুনতে পায়।
পরের দিন সকালবেলা জমিদার বাবুর বাড়ির সামনে রামুর ক্ষতবিক্ষত পড়ে থাকা দেহ দেখতে পায় গ্রামবাসীরা। কিন্তু এটা কার দেহ তারা সেটা কিছুতেই বুঝতে পারে না। এটা কে? কিছুই তো বোঝা যাচ্ছে না। এটা কার শরীরের অংশ? জমিদার বাবুও তো গ্রামে নেই। কি করা যায় বলতো? যবে থেকে আমাদের গ্রামে ওই ডাইনির নজর পড়েছে তবে থেকে এসব হচ্ছে। আচ্ছা, কাল রাতে একটা বীভৎস হাসির শব্দ শুনতে পেয়েছিলি? আমার তো মনে হয় সেই ডাইনি ফিরে এসেছে। আমাদের সবাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এক্ষুনি চলে যেতে হবে। এটা যদি সেই ডাইনির কাজ হয় তাহলে তো মহা বিপদ। সত্যিই আমাদের এখান থেকে পালাতে হবে। এরপরে সেদিন রাতের বেলা রঞ্জন আর কমলা ঘরের ভেতর বসে আছে। হঠাৎ বাইরে থেকে তাদের গরুগুলো ডাক দিতে থাকে। চাপ বাবা, এদের আবার কি হলো? এত জোরে ডাকছে কেন? কি জানি, যাও তো একটু দেখে এসো। তারপর কমলা উঠে বাইরে চলে যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, গরুগুলো আর ডাকছে না, কিন্তু কমলারও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। কি গো, কি হলো? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একটু বাইরে এসো তো। রঞ্জন বাইরে এসে দেখে উঠোনে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কমলা। কি গো, কি হলো আবার? রঞ্জনের গলার আওয়াজ পেয়ে সে তার দিকে ঘুরে তাকায়, আর রঞ্জন দেখে সেখানে দাঁড়িয়ে আছে সেই ডাইনি। তাকে দেখে রঞ্জন ভয়ে থতমত খেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, কমলা, কমলা কই? কমলা, ওই যে দেখ, ওখানে কে পড়ে আছে, একবার দেখ তো। রঞ্জন পাশে চেয়ে দেখে মাটিতে পড়ে আছে কমলা, আর তার শরীর থেকে রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। ডাইনি, তুই আমার কমলাকে মেরে ফেললি? না, আমি ডাইনি ছিলাম না। তোরা আমাকে বাধ্য করেছিস এমনটা হতে। তোদের জন্য আমি যা কষ্ট পেয়েছি তা আজ আমি তোদের তিলে তিলে বোঝাবো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। না, তুই করেছিলিস। মনে আছে সেদিন মন্দিরের চারিদিকে তুই তো জিনিসগুলো ছড়িয়েছিলিস, তাই না? হ্যাঁ, সে তো জমিদার বাবু আমাকে করতে বলেছিল, তাই করেছি। এতে আমাদের কোনো দোষ নেই। জমিদার যা বলবে তাই করবি? জমিদার যদি বলে তোর বউকে খুন করতে, তাহলে কি খুন করতিস? রঞ্জন কিছুই বলতে পারে না, ভয়ে তার মুখ পুরো শুকিয়ে যায়। আমার তো কোনো অপরাধ ছিল না। আমি শুধু জানতে পেরেছিলাম তোরা কি করতে যাচ্ছিস, আর তার জন্যই। আমরা এসব কিছুই করতে যাইনি, জমিদার বাবুই আমাদের বাধ্য করেছিল। না না না, কেউ বাধ্য করেনি। টাকা পয়সার লোভে তোরা এসব করেছিস, তাই তো? ডাইনি জোরে জোরে হাসতে থাকে। এইদিকে রঞ্জন বুঝতে পেরে গেছিল যে একটু পরেই তার সাথে কি হতে চলেছে। এরই মধ্যে ডাইনি হঠাৎ করে রঞ্জনের ঘাড়ে কামড় বসায়, আর তার রক্ত খেয়ে রক্তশূন্য শরীরটা উঠোনে ছুঁড়ে ফেলে দেয়, এবং সেই ডাইনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে রঞ্জনদের বাড়ির সামনে দুটো মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। প্রথমে রামুর খোঁজ নেই, তারপরে রঞ্জন, তার বউয়েরও এই অবস্থা। কি হচ্ছে বলতো আমাদের গ্রামে? এই সময় আবার জমিদার বাবুটাও নেই।
জমিদারবাবু নিশ্চয়ই কোনো উপায় খুঁজবেন, কিন্তু ততক্ষণে আমাদের সতর্ক থাকতে হবে, মনে থাকে যেন। এখন রাতের বেলায় ডাইনি রাস্তায় ঘুরে ঘুরে তার শিকার খোঁজে, কিন্তু গ্রামের লোকেরা সতর্ক হয়ে গেছে। কেউ আর রাতের বেলায় ঘরের বাইরে বেরোয় না। সেই দিন রাত্রে জমিদার বাবুর বাড়ির উঠোনের গাছতলায় বসে আছেন জমিদার বাবু, আর তার পাশে এক তান্ত্রিক। বাবা, বাবা আমায় রক্ষা করুন বাবা। চিন্তা করিস না, আমি আমার কাজ এইমাত্র শুরু করব, সব বিপদ কেটে যাবে। এরপরে তান্ত্রিক হোম যজ্ঞ শুরু করে। মাঝে মাঝে সে কি সব বিড়বিড় করছে আর আগুনে আহুতি দিচ্ছে। হঠাৎ সে বলে ওঠে, কে তুই? তুই কি চাস? কেন তুই এই গ্রামকে ধ্বংস করতে চাস? হঠাৎ করে চারিপাশে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। তান্ত্রিকের সামনে জ্বলতে থাকা আগুন সম্পূর্ণ সেই হাওয়ায় নিভে যায়। তান্ত্রিক একটু চিন্তিত হয়ে পড়ে। না না না, আমার যজ্ঞে বাধা কোনো মতেই হতে পারে না। এটা কি হচ্ছে? এটা সেই ডাইনিরই কাজ। আমাদের রক্ষা করুন বাবা। কিন্তু আমার যে মনে হচ্ছে অন্য কিছুর আভাস পাচ্ছি। আমায় এক্ষুনি আমার জায়গায় ফেরত যেতে হবে। সেখানে গিয়ে এক সাধনা করতে হবে, নয়তো এই ডাইনিকে কখনোই হারানো সম্ভব হবে না। তুই ওর শেষ লক্ষ্য। কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। আমাকে বাঁচান এই বিপদ থেকে বাবা। ঠিক আছে, আমি আমার সর্বশেষ চেষ্টা করব, তবে আমি জানি না আমি কতটা সফল হব। আসলে মানুষের কর্মের ফল মানুষকে ঠিকই পেতে হয়। তবে এই কবজটা সঙ্গে রাখ, এতে হয়তো তোর বিপদ অনেকটাই কমে যাবে। তান্ত্রিক জমিদার বাবুকে একটা কবজ দেয়। আর তান্ত্রিক বাড়ি ফিরবে বলে অন্ধকার রাস্তায় হাঁটতে শুরু করে। কিন্তু জমিদার ছিল মহা শয়তান। সে আগে থেকেই জানতো যে এই তান্ত্রিক বিপদের মুখ থেকে সবাইকে অবশ্যই উদ্ধার করে, তবে কোনো পাপী মানুষকে সে কখনোই সাহায্য করে না। তাই সে ঠিক করে এই তান্ত্রিককেও সে মেরে ফেলবে। তাই সে হাতে একটা ছুরি নিয়ে চুপি চুপি তান্ত্রিকের পেছন নেয়। জমিদার খেয়াল করে না যে তার পিছু নিয়েছে এক সাদা কাপড় পরিহিতা মহিলা। কিছুটা দূর যেতেই জমিদার তান্ত্রিকের পেছনে এসে চুপিসারে যেই না চাকুটা মারতে যায়, অমনি তার হাতটা থেমে যায়। সে কিছুতেই তার হাত আর এগোতে পারে না। মনে হয় কেউ যেন তার হাত শক্ত করে ধরে রেখেছে। তান্ত্রিক কিছু বুঝতে পেরে পেছন ফিরে দেখে জমিদার সেখানে তাকে মারার জন্যে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানতাম তুই এমনটাই করবি। তোকে আমি সাহায্য করলাম আর তুই আমাকে মারতে চলেছিলি। তোর দিন ঘনিয়ে এসেছে রে শয়তান, তোর মৃত্যু নিশ্চিত। তোর মতো পাপীকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কে বলেছে এই তাবিজ আমাকে বাঁচাবে? আমি বুঝতে পেরেছিলাম তুই পাপী, তাই তোর পরীক্ষা নেওয়ার জন্যই তোকে সেই অকেজো তাবিজটা দিয়েছিলাম।
হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হয়, আর তারই মধ্যে থেকে ভেসে আসে কারো গলার আওয়াজ। কি রে, কি ভেবেছিলিস তোর পাপ কেউ জানতে পারবে না? হ্যাঁ, কে 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 ওখানে? জমিদার দেখে ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে সেই ডাইনি। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তোর আর রক্ষা নেই, তোর রক্ষা নেই। জমিদারের কোনো কথা না শুনে ডাইনি ঝাঁপিয়ে পড়ে জমিদারের উপরে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এবার আমার শান্তি, এবার আমার শান্তি, শান্তি। পরের দিন গ্রামবাসীরা জমিদারের ছিন্ন বিচ্ছিন্ন দেহটা খুঁজে পায়। কেউ কিছুই বুঝতে পারে না, সবাই খুব ভয় পেতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় তান্ত্রিকও সেখানে এসে উপস্থিত হয় এবং সে সকলকে জমিদার ও বাকিদের সব কাণ্ডকীর্তি খুলে বলে। আসলে জমিদারই টাকা পয়সার লোভে তাদের মন্দিরের মূর্তিটি চুরি করিয়েছিল, আর সেই সম্পূর্ণ মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল রীতাকে। আর তান্ত্রিকও তার এই গোপন তথ্য জেনে যাওয়াতে জমিদার তার আসল মুখোশ খোলার ভয়ে সে তান্ত্রিককেও মারতে চেয়েছিল। কিন্তু সঠিক সময়ে সেই রীতা সেখানে পৌঁছে তার প্রতিশোধ নিয়েছে। সবাই তখন বুঝতে পারে যে তাদের সেই জমিদার কতটা শয়তান ছিল। তারপর থেকে গ্রামে আর কোনো রকম উপদ্রব হয়নি। আস্তে আস্তে গ্রামের সবাই তাদের স্বাভাবিক জীবনযাপনেই ফিরে আসে।